দেখতে পাচ্ছ তোমরা? একজন আমাকে একটু বলো। জি ম্যাম, দেখতে পাচ্ছি। শুনতেও পাচ্ছ তো ঠিক মতো? আচ্ছা, আমরা সিক চাইল্ড যখন অ্যাসেসমেন্ট করব তখন আমরা দুটো এজেই করি। হ্যাঁ, একটা হচ্ছে 2 মান্থ আপ টু 5 ইয়ার্স, আর একটা সিক চাইল্ড হচ্ছে 0 থেকে 2 মান্থ। ঠিক আছে, এখন দেখো কেস রেকর্ডিং ফর্ম পুরোটা তোমাদের এখন লাগবে না। যেটা হচ্ছে যে আমি কেস রেকর্ডিং ফর্মের উপরে যে, না এটা তো আমি আজকে তোমাদের সাবজেক্ট না, তোমাদেরকে আমি পড়াবো যে শুধু অ্যাসেসমেন্ট গুলো কিভাবে করব। ঠিক আছে, তো এখন অ্যাসেসমেন্টের জন্য আমাদের প্রথমেই যদি আমি 2 মান্থ আপ টু 5 ইয়ার্সটা আগে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো অ্যাসেসমেন্টের জন্য আমি কি কি নিচ্ছি। একটা কেস রেকর্ডিং ফর্মে মোটামুটি সবগুলো থাকে। দেখো ফার্স্ট পোর্শনটা অ্যাসেসমেন্ট, এই যে অ্যাসেস শব্দ লেখা আছে, সার্কেল অল সায়েন্স। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো? আর এই পাশে হচ্ছে ক্লাসিফাই, আমরা যখন যেটা ক্লাসিফাই করব লাস্টে। এখন দেখো আমরা প্রথমে জেনারেল ডেঞ্জার সাইন গুলোই চেক করবো। একটা পেশেন্ট আসা মাত্র, ছোট বাচ্চা আসলো আমাদের এখানে 2 মান্থ থেকে 5 ইয়ার্স, আমরা প্রথমেই তাকে জেনারেল ডেঞ্জার সাইন গুলো দেখবো, কি কি জেনারেল ডেঞ্জার সাইন তার আছে। এখন দেখো জেনারেল ডেঞ্জার সাইনের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আস্ক, মাকে জিজ্ঞেস করা, আর একটা হচ্ছে নিজে অবজার্ভ করা বা দেখা, লুকস। হ্যাঁ, তাহলে দেখো আস্কের মধ্যে কি কি থাকতেছে, 3টা কোশ্চেন থাকবে। মাকে আমি 3টা কোশ্চেন করব, মানে তার চাইল্ড অ্যাবল টু ড্রিঙ্ক অর ব্রেস্ট ফিড, মানে তার বাচ্চাটা খেতে পারছে কিনা, অথবা খাওয়ানোর পরপর সব বমি করে ফেলে দিচ্ছে কিনা। আরেকটা হচ্ছে যে মা কোনো বাসার মধ্যে বাচ্চার খিঁচুনি দেখেছে কিনা, এই সিকনেসের মধ্যে কোন বাচ্চা কখনো খিঁচুনি হয়েছে কিনা। এখন অনেক সময় গার্ডিয়ানরা খিঁচুনিটা ঠিক মতো বুঝতে পারে না। হ্যাঁ, হয়তো বাচ্চা অনেক বেশি জ্বর আসলেও একরকম শেভারিং হয়, নিশ্চয়ই তোমরাও দেখছো যে তোমাদের নিজেদেরও এরকম হতে পারে যে খুব কাঁপুনি হচ্ছে। অনেক সময় মারা কাঁপুনি থেকেই খিঁচুনি ভাবে। খিঁচুনির কিছু মানে আমাদের ক্লিনিক্যাল সাইন আছে, যে যেটা দেখলে আমরা একটা মানুষকে বলতে পারি যে ও ওই সময়টাই খিঁচুনি হচ্ছে। এটা অনেক সময় গার্ডিয়ান বা যারা সাধারণ পার্সন বুঝতে পারে না, তারপরও জিজ্ঞেস করতে হবে। কারণ হচ্ছে যখন একটা বাচ্চা স্বাভাবিক আছে এবং অন্য সময় তার একটা খিঁচুনি হচ্ছে, খিঁচুনি বলতে হয়তো সে চোখটা রোলিং করলো উপরে, তাকে তুমি মাকে জিজ্ঞেস করলা যে আপনার বাচ্চা কি চোখটা রোলিং করে উপরের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, অথবা হাত একই রকম ভাবে বারবার সাইক্লিং করে ঘোরাচ্ছিল, অথবা পা কাঁপাচ্ছিল, মানে পাটা কি একই রকম মুভমেন্ট বারবার করছিল কিনা। হ্যাঁ, এবং ওই সময় খিঁচুনিটার সময় তার মুখ দিয়ে লালা বের হয়ে আসছিল কিনা, অথবা টাংটা মানে জিহ্বাটা বের হয়ে এসে দাঁতের মধ্যে কামড় দিয়ে ছিল কিনা। তারপরে আরেকটা যেটা করে যে মানুষ অনেক সময় এই খিঁচুনির সময়তে অনেক বাচ্চারা মিকচুরেশন করে দেয় অথবা ডেফিকেশনও করে দেয়, সেরকম কিছু হয়েছিল কিনা। এটা হলে এই কয়েকটা জিনিস যদি তুমি প্রশ্ন করতে পারো তাহলে বুঝতে পারবা যে ওটা মা ইনশোর করতেছে তার খিঁচুনি হয়েছিল। হ্যাঁ, এটা গেল আমার আস্কিং। তাহলে দেখো আস্ক ডেঞ্জার, জেনারেল ডেঞ্জার সাইন যখন আমি অ্যাসেসমেন্ট করব তখন আমি কিন্তু মায়ের কাছ থেকে 3টা প্রশ্নের আনসারের সাথে আমি জেনারেল ডেঞ্জার সাইনের 4টা ক্রাইটেরিয়া পেয়ে যাই। একটা হচ্ছে বাচ্চা খেতে পারছে কিনা, আনএবল টু ড্রিঙ্ক অর ব্রেস্ট ফিড, খেতে পারছিল কিনা, অথবা সে খেলে পরে সব বমি করে ফেলে দিচ্ছিল কিনা, আরেকটা হচ্ছে যে তার কোনো খিঁচুনি বাড়িতে হয়েছে কিনা। এই 3টা কোশ্চেন হলো। এখন আমি বাচ্চার দিকে তাকাবো, লুক দিব, কি অবস্থা বাচ্চাটা, বেবি লেথার্জিক অর আনকনসিয়াস থাকতে পারে। জেনারেল ডেঞ্জার সাইন যখন তার থাকবে বাচ্চাটা লেথার্জিক থাকবে অথবা আনকনসিয়াস থাকবে, এবং ওই সময়ে তার কনভালশন হতে পারে। তার মানে কনভালশনের যে ক্রাইটেরিয়া গুলো আমি বললাম এগুলো আমি তখনই দেখতে পাবো। হ্যাঁ, যে টাংটা সে বাইট করে রাখছে, তারপর তার হয়তো স্যালাইভেশন হচ্ছে, রোলিং হচ্ছে, চোখটা উপরের দিকে রোলিং করে উপরের দিকে তাকিয়ে রয়েছে, অথবা তার একই রকম রিপিটেড মুভমেন্ট হ্যান্ড অথবা ফিটের হচ্ছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে বাচ্চা ওই টাইমে ডিফেকেশন অথবা মিকচুরেশন করে দিয়েছে। হ্যাঁ, এখন দেখো এই চেকিং এর পরে অ্যাসেস এর পরে আমি ইয়েস অর নো যেগুলো সাইন আছে আমি লিখতে পারবো এই কাগজটার ভিতরে, বা হলো গিয়ে আমি একটু দেখে নিলাম যে তার জেনারেল ডেঞ্জার সাইন 4টা আছে কিনা। এখন 2 মান্থ টু 5 ইয়ার্স এর সাধারণত আমি 4টা মেজর ডিজিজ আমরা এই আইএমসি তে দেখি। সেই জেনারেল মানে 4টা মেজর ডিজিজ কোনগুলো, একটা হচ্ছে কাফ অর ডিফিকাল্ট ইন ব্রিদিং, আরেকটা হচ্ছে ডায়রিয়া, তারপর এনি ফিভার, আর হচ্ছে কোনো এয়ার প্রবলেম আছে কিনা, তাই না? এই 4টা আমরা মেজর প্রবলেম গুলো আইএমসি তে নোটিশ করছি। এখন দেখো যখন অ্যাসেসমেন্ট আসলে তাহলে প্রথমেই কাফ অর ডিফিকাল্ট ব্রিদিংটা হচ্ছে আমাদের ফার্স্ট দেখবো আমরা। এখানেও একই জিনিস, আমাকে মাকে জানতে হবে, এখানেও একটা আস্ক থাকবে, আরেকটা হচ্ছে আমি অ্যাসেসমেন্ট করবো, দেখবো কি আছে বাচ্চা। এখন দেখো মাকে আমি আস্কিং করবো যে এই কাফ অর ডিফিকাল্ট যে ব্রিদিং বাচ্চাটার আছে এটা কতদিন, ফর হাউ লং, কতদিন পর্যন্ত এটা পারসিস্ট করছে, 2 দিন, 5 দিন অথবা 14 দিন। এখানে একটা ক্রাইটেরিয়া 14 ডেজ এর বেশি হয়ে গেলে আমরা সাধারণত টিবিটাকে তখন আমাদের ডিফারেন্সিয়ালি আমরা চিন্তা করি।
যদি এটা 14 ডেজ এর নিচে হয়, 2, 5, 7 দিন, তাহলে এটার মধ্যে কি কি হতে পারে? নিউমোনিয়া একটা হতে পারে আমার সাইন, মানে আমি কি কি ডিজিজ এখান থেকে আইসোলেট করতে পারি। নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কিওলাইটিস হতে পারে, ব্রঙ্কিয়াল এজমা হতে পারে। হ্যাঁ, আর যখন মোর দেন 14 ডেজ হয়ে যায়, 2 সপ্তাহ বেশি কাফ বা ব্রিদিং রয়েছে, তখন আমাদের মাথায় আবার একটা ডিফারেন্সিয়াল আসবে, টিবি আছে কিনা বাচ্চার। এখন দেখো, এটা গেল আমার মাকে আস্ক করা, জিজ্ঞেস করা। এখন লুক, আমি দেখবো, আমি অ্যাসেস করবো বাচ্চা কি হচ্ছে। এই অ্যাসেসমেন্টে খুবই ইম্পর্টেন্ট যেটা বাচ্চার ব্রেথ কাউন্ট করা, মানে একটা বাচ্চা যখন শ্বাস প্রশ্বাস নেয়, এই ব্রিদিং কাউন্ট করাটার উপরে আমি নিউমোনিয়া, নো নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া তিনটাই ডায়াগনোসিস করতে পারি। তোমরা নিশ্চয়ই মধ্যে পড়ে ফেলছো, যেমন হচ্ছে যে যদি বাচ্চাটার বয়স 0 থেকে 2 মান্থের মধ্যে হয়, তাহলে 60 ব্রেথ অর মোর, এটা যখন হবে তাকে আমি তখন সিভিয়ার নিউমোনিয়া বলবো। আর যখন 2 মাস থেকে 1 বছরের মধ্যে, তখন এই কাউন্ট রেটটা হবে কত? 50 ব্রেথস পার মিনিট। এটা হচ্ছে কাট অফ কাউন্ট। হ্যাঁ, কাট অফ যে পয়েন্ট, এই বেশি হয়ে গেলেই আমি এটাকে বলবো সিভিয়ার নিউমোনিয়া। আর যখন 1 ইয়ার থেকে 5 ইয়ার পর্যন্ত 40 ব্রেথস পার মিনিট। হ্যাঁ, এটাকে আমরা একটা কি বলি, যখন এই যে 60, 50 অর 40 মোর দেন হয়, তখন এটাকে আমরা বলবো ফাস্ট ব্রিদিং। হ্যাঁ, ফাস্ট ব্রিদিং মানে তাড়াতাড়ি সে ব্রিদিংটা নিচ্ছে, সেই নর্মাল ব্রিদিং এর মধ্যে নাই। নর্মাল ব্রিদিং তো 20 নিচে, তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার অ্যাসেসমেন্ট। আমি দেখলাম তার কোনো ব্রিদিং রেট বেশি কিনা। 2 নাম্বার, আমি ওর দিকে আবার লুকস দিব, লুকস দিয়ে আমি দেখবো তার কোনো চেস্ট ইনগ্রোয়িং আছে কিনা, অথবা নর্মাল চেস্ট ইনগ্রোয়িংও থাকতে পারে, একটু বেশি সিভিয়ারিটিও থাকতে পারে। চেস্ট ইনগ্রোয়িংটা কি সেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, চেস্ট ইনগ্রোয়িংটা হচ্ছে যে যখন শ্বাস নেয় মানুষ, তখন হচ্ছে যে ইন্টারকোস্টাল যে রিসেশনটা হয়, ইন্টারকোস্টাল যে মাসেলস গুলো আছে, পুলিং হয়। হ্যাঁ, রিবস এর সাথে ভিতরের দিকে ঢুকে যায়। সাধারণত আমরা যখন ব্রিদিং করি, আমাদের মাইল্ড একটা চেস্ট ইনগ্রোয়িং হতে পারে, কিন্তু সিভিয়ার চেস্ট ইনগ্রোয়িং গুলো আমরা কখন পাবো? যখন এটা হাইপোক্সিক একটা বাচ্চা, অথবা তার সেই শ্বাসটা নিয়ে রাখতে পারছে না, তখন সে করে কি অনেক বেশি এফোর্ট দেয় এই ব্রিদিংটার জন্য। এফোর্টটা যখন দেয়, তখন যে সাবকোস্টাল যে সফট মাসেল গুলো, ইন্টারকোস্টাল যে মাসেল গুলো থাকছে, এগুলো রিবস এর সাথে আরো বেশি পুলিং হয়, ভিতরের দিকে চলে যেতে থাকে। আর আমরা এটা লুকস দিব কোথায়? চেস্ট এবং অ্যাবডোমেনের যে জায়গাটা, চেস্ট এবং অ্যাবডোমেন যে জায়গাটায় ডায়াফ্রামের জায়গাটা, মানে বাউন্ড যে জায়গাটা, ওই জায়গাটা যখন তুমি দেখবে, লুকস দিবে, তখন দেখবে যে ওই জায়গাটা অনেক ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। প্রতিটা শ্বাসের সাথে, ইন্সপিরেশনের সাথে ওটা অনেক ডিপে চলে যাচ্ছে। হ্যাঁ, তার মানে চেস্ট আর অ্যাবডোমেন, এটা খুব বাচ্চা কাম থাকতে হবে। তার মানে মা যদি ব্রেস্ট ফিড করায় ওই সময়, অথবা বাচ্চা যদি কান্নাকাটি না করে, তখন কিছুক্ষণ তাকিয়ে থাকলে এটা বোঝা যায় যে চেস্ট ইনগ্রোয়িং হচ্ছে। আরেকটা এখন আমরা, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আমরা কি শুনবো? কান দিয়ে একটু শুনতে হবে, বাচ্চার কান মুখের কাছে আমার কানটা নিতে হবে, নিয়ে আমি একটু শোনার চেষ্টা করব সেখানে কোনো স্ট্রাইডর আছে কিনা, অথবা উইজ আছে কিনা। এখন স্ট্রাইডর আর উইজ কি, এই দুটো জিনিস না বুঝলে তো বুঝবো না, তাই না? স্ট্রাইডরটা হচ্ছে এক ধরনের হার্শ সাউন্ড, যেটা ইন্সপিরেশনে আসবে। বাচ্চা যখন শ্বাস নিবে, ওই সময় এই সাউন্ডটা সে প্রডিউস করবে ইন্সপিরেশনের সময়। আর উইজটা কি? এটা এক ধরনের মিউজিক্যাল সাউন্ড, যেটা সে প্রডিউস করবে এক্সপিরেশনের সময়। তার মানে শ্বাসটা যখন সে ছেড়ে দিবে, ওই সময় যে সাউন্ডটা হবে সেটা হচ্ছে উইজ। আমরা যখন অসকাল্ট করে এই সাউন্ডটা পাই, তখন সেটাকে আমরা বলি রংকাই। আর যখন কানে শুনবো, মানে একটু বেশি সাউন্ডটা, তখনই এটা উইজ। হ্যাঁ, আর এখন কখন কোনটা হয়, স্ট্রাইডরের এখানে ইম্পর্টেন্সটা কি? ইনস্পিরেটরি যে সাউন্ডটা আমি বললাম, যেটা একটা হার্শ সাউন্ড, ইন্সপিরেশনের সময় পাই। ইন্সপিরেশনের সময় সাউন্ড পাওয়া মানে হচ্ছে তার লার্জ যে এয়ারওয়েটা, সেটা ব্লক হয়ে গেছে। লার্জ এয়ারওয়ে গুলো কোনটা? সেটা হচ্ছে ট্রাকিয়া থেকে স্টার্ট হবে। হ্যাঁ, মানে আমাদের ধরো ফ্যারিংস, তারপর ল্যারিংস, তারপর তো ট্রাকিয়া। মানে ট্রাকিয়া ব্লক হয়ে গেছে, অথবা মেজর ব্রঙ্কাস গুলো, মানে মেজর যে ব্রঙ্কিউস গুলো, যেটা স্টার্ট মাত্র, হ্যাঁ, ট্রাকিয়ার পরে যে দুইটা পার্ট যায়, লেফট এবং রাইট, এই ব্রঙ্কাস গুলো যখন ব্লক হয়ে যাবে, তখন তোমার স্ট্রাইডর তৈরি হবে। এখন এই স্ট্রাইডরটাকে কেন আমরা এত ইম্পর্টেন্স দিচ্ছি? লার্জ যখন এয়ারওয়েটা ব্লক হয়ে যায়, তার মানে হচ্ছে সে খুব দ্রুত হাইপোক্সিক হয়ে যাবে। কারণ হচ্ছে যে তার তো ব্রিদিংটা আসে করতে পারছে না, অক্সিজেন একদমই মেজরলি বন্ধ হয়ে যাচ্ছে, প্রথমেই বন্ধ হয়ে যাচ্ছে, অবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এটা কোন কোন ক্ষেত্রে আমরা এখানে স্ট্রাইডর গুলো পাই? সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, প্রথমটাই বলবো ফরেন বডি অ্যাসপিরেশন। কোন একটা বাচ্চা একটা মার্বেল টাইপের কিছু নিয়ে খেলছিল, সেটা সাডেনলি মুখে নিয়ে এসে যখন খেলছিল,
হঠাৎ করে একটা ট্রাকে থেকে লুজড হয়ে গেছে, আটকে গেছে, তাহলে কি তার এটা লার্জ একটা এয়ারওয়ে ব্লক করে দিয়েছে। তার মানে সে কিন্তু আর একদমই শ্বাস নিতে পারছে না, তার স্যালাইভেশন শুরু হবে, সে জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করবে, এবং এই ইনস্পিরেশন, সে যে শ্বাসটা নিচ্ছে ইনস্পিরেশন, আর যে মার্বেলটা ওখানে লজ হয়ে আছে, ওর মধ্য দিয়ে যে অল্প একটু স্পেস আছে সেখানে যখন বাতাসটা যায় তখন একটু বড় সাউন্ড তৈরি করে, বিগ সাউন্ড, যেটা হার্ট স্টেপ একটা বড় সাউন্ড তৈরি করে, এবং এটাকে স্ট্রাইডো বলে। এবং এটা খুব ইমার্জেন্সি, আমাকে তখনই এই ফরেন বডিটা ওখান থেকে সরিয়ে দিতে হবে, তা না হলে বাচ্চা কিন্তু অল্প সময়ের মধ্যে এক্সপায়ার করতে পারে, হ্যাঁ, চলে যেতে পারে। আর উইজ হচ্ছে যখন স্মল ব্রঙ্কিউস বা স্মল এয়ারওয়ে গুলো যখন ব্লক হয় মিউকাস বা ফ্লুইড দিয়ে, তখন সাধারণত আমরা রংটাই বা উইজটা পাই মোটামুটি। তাহলে দেখো, অ্যাসেসমেন্ট অফ দ্য কাফ ফর ডিফিকাল্ট ব্রিদিং এ একটা থাকবে আমাদের মেজর আস্ক কোশ্চেন, একটা কোশ্চেন মার্কে, যে কতদিন ধরে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। আর আমি অ্যাসেস করব বা আমি ইন্সপেক্ট যেটা করব, প্রথমেই হচ্ছে ফাস্ট ব্রিদিং আছে কিনা বাচ্চারা আমি দেখবো। ফাস্ট ব্রিদিং এর জন্য আমার কাউন্ট খুবই ইম্পর্টেন্ট, এবং আমি কাউন্ট করব পুরো 1 মিনিট, 60 সেকেন্ড কাউন্ট করতে হবে। কখনোই এটা 30 সেকেন্ড বা অল্প সময় কাউন্ট করা যাবে না। হ্যাঁ, পরীক্ষার হলে যদি খুব তাড়াতাড়ি করতে গিয়ে তুমি 30 সেকেন্ডও করো, কিন্তু টিচার জিজ্ঞেস করলে বলতে হবে যে এটা আমাকে 1 মিনিট করতে হবে, পুরো 1 মিনিট কাউন্ট করতে হবে। দরকার হলে আমি যদি ফার্স্ট টাইম আমি মনে হয় প্রপারলি হয় নাই, তাহলে আমি সেকেন্ড মিনিটও কাউন্ট করবো, সেকেন্ড মিনিট আবার স্টার্ট করে কাউন্ট করবো। তাহলে ফার্স্ট ব্রিদিং হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসেসমেন্ট। তারপর আমি দেখবো, লুকস দিব চেস্ট ইন ড্রয়িং বাচ্চার আছে কিনা, আর আমি লিসেন করবো স্ট্রাইডর এবং উইজ। তার মানে এখানে 4টা পয়েন্ট, ঠিক আছে। এখন আসো আমরা পরের স্টেপে যাই, ডায়রিয়া। ডায়রিয়াতে আমরা কি করব, এখানেও আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে মাকে আমি প্রশ্ন প্রথমেই করব, এই ডায়রিয়াটা কতদিন ধরে তার হচ্ছে, হাউ লং। কেন ইম্পর্টেন্ট, যদি এটা 14 দিন মানে 14 days মা কাট অফ পয়েন্ট বলে যে 14 দিনের কম, 2, 5, 7 দিন, ধরো তো না, 2 থেকে 5 বা 7 দিন যদি দেখি ডায়রিয়া হচ্ছে, তাহলে হচ্ছে কি এটা নর্মাল অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া। মোর দেন 14 days হলে আমি এখানে একটা ডিফারেন্সিয়েট করবো, এটা পারসিস্টেন্ট ডায়রিয়া অথবা অ্যাকিউট ডায়রিয়া কিনা। হ্যাঁ, তার মানে আমার হাউলংটা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে শুধুমাত্র আমি পারসিস্টেন্ট ডায়রিয়াটাকে এক্সক্লুড করার জন্য। আর দেখো, দ্বিতীয় প্রশ্নটা মায়ের ক্ষেত্রে এখানে আছে, ইজ দেয়ার ব্লাড ইন স্টুল। দেখো, বাচ্চা যখন আমার সামনে আসে তখন স্টুল ব্লাডে নাই, কিন্তু সে বাসায় যখন স্টুল পাস করছে তখন সেখানে ব্লাড মা দেখেছে। তাহলে ব্লাড পেলে আমি কি বুঝবো, এই ডায়রিয়াটা ডিসেন্ট্রি হতে পারে, শুধুমাত্র অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া না। ঠিক আছে, এখন এটুকুনি গেল আমার আস্ক মাকে কোশ্চেন করবো। পরে আমি আসবো অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট এখানে কিন্তু আমার 4টা। প্রথমেই হচ্ছে আমি একটা লুকস দিব, বাচ্চার জেনারেল কন্ডিশন গুলো দেখবো, কি অবস্থা বাচ্চাটার। জেনারেল কন্ডিশনের মধ্যে কি হচ্ছে, দুটো জিনিস এখানে। একটা বাচ্চা হতে পারে লেথার্জিক অর আনকনসিয়াস, মানে যখন আমার সিভিয়ার ডিহাইড্রেশন হয় কি হয়, লেথার্জিক অর আনকনসিয়াস হয়, সেটা থাকতে পারে। অথবা রেস্টলেস ইরিটেবল, যখন সাম ডিহাইড্রেশন থাকে তখন বাচ্চা কি থাকবে, রেস্টলেস অর ইরিটেবল থাকবে। তাহলে দেখো, এই আমি যখন লুকস দিচ্ছি, লুকসে আমি দুটো জিনিস তার অ্যাসেসমেন্ট করতেছি। প্রথমেই জেনারেল কন্ডিশন কেমন আছে সে, তার মধ্যে একটা লেথার্জিক অর আনকনসিয়াস হতে পারে, অথবা ইরিটেবল রেস্টলেস হতে পারে। তারপর আমি লুকস দেবো, তার চোখের দিকে তাকালাম, দেখলাম বাচ্চার সানকেন আই আছে কিনা। সানকেন আই গুলো কোথায় থাকে, ডিহাইড্রেশন হলে, সাম বা সিভিয়ার ডিহাইড্রেশন দুটোতে সানকেন আইস পেতে পারি। আর পেতে পারি কোথায়, যখন ম্যালনিউট্রিশন ম্যারাসনেস থাকে তখনও সানকেন আই নিয়ে বাচ্চা প্রেজেন্ট করতে পারে। এখন দেখো, দ্বিতীয় নম্বর হচ্ছে আমি বাচ্চাকে একটু স্যালাইন বা পানি অফার করব। যদি দেখি বাচ্চাটা খুব এগারলি ড্রিঙ্ক করতেছে, থার্স্টি, আমার হাত থেকে গ্লাসটা টেনে নিল বা মার হাত থেকে নিল, খুব জোরে জোরে খাচ্ছে, মানে বোঝা যাচ্ছে বাচ্চাটা সাম ডিহাইড্রেশনে আছে। এটা ক্রাইটেরিয়া হচ্ছে সাম ডিহাইড্রেশন, তার মানে বাচ্চার পানি খুবই দরকার, ফ্লুইড তার খুবই নেসেসারি হয়ে গেছে তার বডির জন্য। আর আরেকটা হতে পারে বাচ্চা নট এবল টু ড্রিঙ্ক অর ড্রিঙ্কিং পোরলি, মানে তার সাইড দিয়ে পড়ে যাচ্ছে, পানিটা খাওয়াচ্ছে কিন্তু তার সেই শক্তিটাই নাই যে সে পানিটা খাবে, তার মানে এখানে সে সিভিয়ার ডিহাইড্রেশন আছে। এখন দেখে এই ফ্লুইড অফার করে কিন্তু আমি দুটো ভাগ করতে পারছি। আর আমার আরেকটা এক্সামিনেশন বাকি থাকতেছে, এটা আমি বডিতে করবো, এক্সামিনেশন করবো, পিঞ্চ দ্য স্কিন অফ দ্য অ্যাবডোমেন। অ্যাবডোমেনের স্কিন কোনটা, আমি আমেরিকাসের জাস্ট সাইডে এসে রেক্টাস অ্যাবডোমেনের যে মাসেলটা আছে চেষ্টা করব ফিঙ্গারের, ইন্ডেক্স ফিঙ্গারের রেডিয়াল সাইড আর থাম, হ্যাঁ, দিয়ে আমি একটু স্কিনটা পিক করব, এবং পরে আমি ওয়েট করব 2 সেকেন্ড। 2 সেকেন্ড দেখবো, 2 সেকেন্ডে যদি আমি দেখি যে চলে গেছে, উইদিন 2 সেকেন্ডের মধ্যে চলে গেছে, তাহলে এটা স্লোলি গেল। আর লঙ্গার দেন 2 সেকেন্ড, তার মানে ভেরি স্লোলি গেল। ভেরি স্লোলি কখন যাবে, যখন সে সিভিয়ার ডিহাইড্রেশন থাকবে। আর স্লোলি হলে সাম ডিহাইড্রেশন। আর নর্মালি সে চলে গেল আগের জায়গায়, তার মানে তার কোনো ডিহাইড্রেশন নাই।
এটা হচ্ছে আমার ডায়রিয়ার জন্য অ্যাসেসমেন্ট। হ্যাঁ, তাহলে অ্যাসেসমেন্ট ডায়রিয়াতে আমার মাকে দুটো কোশ্চেন থাকছে, আর আমার ক্লিনিক্যাল সাইনের মধ্যে 4টা সাইন থাকতেছে। একটা হচ্ছে তার জেনারেল অ্যাপিয়ারেন্স দেখছি, সানকেন আইটা আছে কিনা দেখলাম, বাচ্চাকে অফার করলাম ফ্লুইড, এবং ফ্লুইড অফার করে আমি দেখলাম যে সে কিভাবে পানিটা নিচ্ছে, দুইভাবে নিতে পারে। সে আনএবল টু ড্রিঙ্ক হতে পারে, অথবা মানে নট এবল টু ড্রিঙ্ক হতে পারে, বা ড্রিঙ্কিং পুরলি হতে পারে, অথবা রেস্টলেস, মানে ওই এগারলি সে ফ্লুইডটা নিচ্ছে। আর স্কিন পিঞ্চটা আমার এক্সামিনেশন। ঠিক আছে, এখন এগুলো তো আসলে একদম পেশেন্ট সাইডে দেখাতে পারলে খুব ভালো হতো। আপাতত এটাই শুনতে হবে, আর বইয়ে একটু দেখে নিতে হবে যে স্কিন পিঞ্চ আইএমসি বইটা খুললে পাবা, ওখানে ছবিটা আছে কিভাবে ধরতে হবে। হ্যাঁ, আর নেক্সট যদি তোমাদের সাথে দেখা হয় তাহলে হয়তো ক্লিনিক্যাল ক্লাসগুলো দেখাই দিতে হবে আর কি কিভাবে করব। হ্যাঁ, এখন তো এখানে তো সম্ভব না। তারপরে যদি পরে আমি কোনো ছবি টবি পাই তাহলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু উপরের দিকে ইয়ে করো। এখন দেখো, না এটা পরবর্তী, এখন দেখো আরেকটা নেক্সট আমাদের কি কি গেল, কাফ এন্ড ডিফিকাল্ট ব্রিদিং গেল, দেন ডায়রিয়া গেল। এখন ডাজ দি চাইল্ড হ্যাভ ফিভার, এনি ফিভার, ফিভার থাকলে আমার অ্যাসেসমেন্টটা কি হবে। এখানে দেখো একটা হচ্ছে আমি প্রথমেই ভাগ করে নিব পেশেন্ট ম্যালেরিয়াল রিস্ক এরিয়াতে আছে অথবা ম্যালেরিয়াল রিস্ক না সেরকম এরিয়াতে আছে। যদি সে ম্যালেরিয়াল রিস্ক এরিয়াতে না থাকে তাহলে আমাকে তাকে কোশ্চেন করতে হবে সে এর মধ্যে কোথাও এরকম ট্রাভেল করেছে কিনা যেটা হলো গিয়ে ম্যালেরিয়াল রিস্ক এরিয়া, মানে যেমন ধরো হিল ট্র্যাক, সিলেট, এসব জায়গায় সে ট্রাভেলিং লাস্ট কিছুদিনের মধ্যে সে 2 উইকস এর মধ্যে করেছে কিনা। 2 উইকস ঠিক না, এটা কিন্তু 30 ডেজ, লাস্ট 30 ডেজ এর মধ্যে, 1 মাসের মধ্যে সে হাই ম্যালেরিয়াল এরিয়া গুলোতে সে গিয়েছিল কিনা। যদি সে না যায় বা যায় যেটাই হোক, এখন দেখো তারপরে কোশ্চেনটা আমার হবে হাউ লং হ্যাজ দ্য চাইল্ড হ্যাভ ফিভার, এই বাচ্চাটার বা জ্বর কতদিন। তার মানে আমার প্রত্যেকটারই কিন্তু হাউ লং খুব ইম্পর্টেন্ট, কাশি কতদিন, ডায়রিয়া কতদিন, তারপর জ্বর কতদিন, তার মানে ডিউরেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আজকে। হ্যাঁ, তারপর দেখো ইফ ফিভার ইজ মোর দেন 7 days হ্যাজ ইট প্রেজেন্ট ইন এভরি ডে, তারপর আমার প্রশ্ন হবে জ্বরের ক্ষেত্রে যে জ্বরটা প্রতিদিন একই সময়ে থাকছে কিনা বা একই রকম ভাবে থাকছে কিনা। হ্যাঁ, ফিভার নিশ্চয়ই তোমাদেরকে এর মধ্যে কেউ না পড়িয়েছেন না, কেউ একজন কে পড়িয়েছে একজন বলো একটু, ফিভার কি পড়ানো আবুল হয়েছে? হাসান স্যার। তার তো সুন্দর করে নিশ্চয়ই স্যার পড়াইছে, তাই না? জি ম্যাম। ফিভারের টাইপ গুলো পড়াইছে। জি ম্যাম পড়েছি। আচ্ছা, তাহলে তার বেশি আমার এখানে যাওয়ার দরকার নাই। জাস্ট কোশ্চেন গুলো দেখো আমরা কি কি কোশ্চেন আমাদের আইএমসি অ্যাকর্ডিংলি আইএমসি তে করি। প্রথমে হচ্ছে বাচ্চাটা ট্রাভেলিং কোথায় করেছে, 30 ডেজ এর মধ্যে কোথায় কোথায় ট্রাভেলিং করেছে, আর হচ্ছে তারপরে প্রশ্নটা হবে লং ডিউরেশন, মানে ফিভার কতদিন ধরে আছে, সেটা প্রতিদিন হচ্ছে কিনা, মানে ইট হ্যাজ বিন প্রেজেন্ট এভরিডে, এবং তারপরে তার কোনো 3 মাসের মধ্যে মিজেলস হয়েছে কিনা। মিজেলস এর ইম্পর্টেন্সটা কি বলতো? সাধারণত যখন মিজেলস হয়, মিজেলস হচ্ছে ভাইরাল একটা ডিজিজ, ভাইরাল ডিজিজ জন্য ফিভার হলো, 3 মাসের মধ্যে মিজেলস হলে কি হবে, আমাদের ইমিউনিটিটা অনেক কমে যায়। মিজেলস হওয়ার পরে যেটা হয় বাচ্চারা খুব ইমিউনিটি কমে যাওয়ার জন্য তাদের ফ্রিকোয়েন্টলি অন্যান্য অসুখ খুব বেশি হয়, এবং দেখা যায় একবার মিজেলস হয়ে গেলে দ্বিতীয় তৃতীয়বার মিজেলস তার আর হবে না, কিন্তু তার ভাইরাল যে কোনো জ্বর হতে পারে, ডায়রিয়া রিপিটেডলি হতে পারে, বাচ্চা খুবই ম্যালনিউট্রিশনে ভোগার জন্য অন্যান্য অসুখ বিসুখ তার বারবারই লেগে থাকে। সেই জন্য আমার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তার এই 3 মাস, লাস্ট 3 মাসের মধ্যে মিজেলস হয়েছে কিনা। এখন দেখো আমরা বাচ্চা, এটা গেলো আমার আস্ক মাকে কোশ্চেন গুলো। এখন আমি অ্যাসেস করবো তাকে অবজার্ভ করে, কি দেখবো, লুক এন্ড ফিল, কি দেখবো। হ্যাঁ, দেখো লুক এন্ড ফিলে প্রথমেই চলে আসতেছে কি, আমি যখন এক্সামিনেশন করব, যখন জেনারেল এক্সামিনেশন তো পার্ট অফ জেনারেল এক্সামিনেশন দিয়ে শুরু করি, কিন্তু আইএমসি তে সবসময় জেনারেল এক্সামিনেশনের সবগুলো রুলস কিন্তু ফলো করতেছে না। ঠিক আছে, এখানে যেমন আমি শুরুই করবো স্টিফ নেক আছে কিনা, মানে উপর থেকে যদি শুরু করি কোন একটা ফিভারের বাচ্চা দেখা, আমি তার স্টিফ নেকটা দেখে নিলাম। কেন আমি স্টিফনেসটা দেখতেছি নেকে, আমি দেখে নিচ্ছি স্টিফনেসটা থাকলে ফিভারের সাথে এখানে মেনিনজাইটিস, সেরিব্রাল ম্যালেরিয়া, আমি এনকেফালাইটিস এগুলোকে আমি এক্সক্লুড করার চেষ্টা করছি। হ্যাঁ, স্টিফ নেকটা যেটা মেইনলি থাকে মেনিনজাইটিস অথবা মেনিঙ্গো এনকেফালাইটিস। হ্যাঁ, আর এনকেফালাইটিসে সবসময় স্টিফনেস নাও থাকতে পারে, খালি কনভালশন বা আনকনসিয়াস নিয়ে বাচ্চা প্রেজেন্ট করতে পারে, কিন্তু কনভালশন, আনকনসিয়াস আর ফিভারের সাথে স্টিফ নেক থাকলে আমরা ধরেই নেব এটা মেনিনজাইটিস। হ্যাঁ, তার মানে মেনিনজিয়াল ইরিটেশন হচ্ছে।
তারপর লুক ফর রানি নোজ। রানি নোজের এখানে ইম্পর্টেন্স কি? রানি নোজ সাধারণত মেজেসে আমরা 3টা সি বলি, করেইজা, কনজাংটিভাইটিস, কাফ। 3C মানে মেজেস। কারেজা মানে কনজাংটিভাইটিস হচ্ছে রেড আই, কোরেজা মানে হচ্ছে এই যে রানি নোজ, আর হচ্ছে কাফ। হ্যাঁ, তাহলে 3টা সি থাকা মানে আমার রানি নোজের এখানে ইম্পর্টেন্স হচ্ছে, মেজেসকে আমি এক্সক্লুড করলাম। তারপর লুক ফর এনি ব্যাকটেরিয়াল কজেস অফ ফিভার। ব্যাকটেরিয়াল কজেস অফ ফিভারের মধ্যে কি কি থাকতে পারে? খুব ইম্পর্টেন্ট, আমরা এখন মাত্রই পড়ে আসছি নিউমোনিয়া। উপরে যখন নিউমোনিয়া পড়েছে সেখানেও কিন্তু দেখো কাফ এন্ড ডিফিকাল্ট ব্রিদিং এর সাথে ফিভার থাকতে পারে একটা বাচ্চা, তাহলে আমি ধরে নিব তখন তার নিউমোনিয়া আছে। এনি ব্যাকটেরিয়াল কজ আছে কিনা ফিভারের সেটা সাইন বের করবো। আর লুক ফর সাইন অফ মেজাজ, যেমন জেনারেলাইজড র্যাশ আছে কিনা, আর আদার্স কাফ, রানি নোজ, রেড আইস। যে 3টা বললাম, কাফ থাকবে, রানি নোজ থাকবে, রেড আইস। হ্যাঁ, এই 3টা সাইনের যে কোনো একটা সাইন, আর সাথে জেনারেলাইজড র্যাশ আছে কিনা, এগুলো আমি ফিভারে লুক অ্যান্ড ফিল করব যদি ম্যালেরিয়াল রিস্কটা লোতে থাকে। আর আরেকটা কি, আর ইফ দ্য চাইল্ড হ্যাড মেজেস নাও অর উইদিন লাস্ট 3 মান্থ, যদি 3 মাসের মধ্যে কোনো বাচ্চার এরকম মেজেস হয়েছে হিস্ট্রি থাকে, তাহলে আমরা আরো কিছু তখন দেখার চেষ্টা করব। একটা হচ্ছে তার ভিতর মুখে কোনো আলসার আছে কিনা, চোখে কোনো পাস ড্রেনিং হচ্ছে কিনা, মানে কনজাংটিভাইটিস ডেভেলপস করছে কিনা, আর লুক ফর ক্লাউডিং অফ কর্নিয়া। এগুলো ইম্পর্টেন্ট কেন মেজেস এর ক্ষেত্রে? কারণ মেজেস হলে বললাম না ইমিউন ডেফিসিয়েন্সি একটা হয়, আর ভিটামিন এ ডেফিসিয়েন্সি খুব বেশি মেজর থাকে মেজেস এর বাচ্চাদের, যেই জন্য তাদের নাইট ব্লাইন্ডনেস, রেড আই পর থেকেই তার কনজাংটিভাইটিস যেগুলো সাইন সিমটম সবই চলে আসে, সেগুলোর মধ্যে নাইট ব্লাইন্ডনেস, মানে ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য যে জিনিসটা হয় সেটা মেজেস এর পেশেন্টদের খুব তাড়াতাড়ি হয়। সেই জন্য আমাকে এই চোখটাকে খুব ইম্পর্টেন্স দিতে হবে, যে লুক ফর পাস, কোনো পাস ড্রেন হচ্ছে কিনা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে চোখে কোনো ক্লাউডিং চলে আসছে কিনা। ক্লাউডিং আসলে আমাকে ভিটামিন এ ক্যাপসুলের পুরো কোর্সটাই করতে হবে, যেটা আমরা নাইট ব্লাইন্ডনেসের জন্য করি। ফার্স্ট ডে 1, ডে 2 আর 14 ডেজ একটা ডোজ খাওয়াতে হবে। হ্যাঁ, এটা গেল আমার ফিভারের জন্য অ্যাসেসমেন্ট। এরপর আসো আমরা করব, এরপর আমাদের প্রবলেমটা দেখব ইয়ার প্রবলেম। কোনো does have any ear problem of the child, হ্যাঁ, সেখানে কি কি থাকতে পারে এয়ার প্রবলেমের জন্য? তার কোনো এয়ার পেইন আছে কিনা, এয়ার ডিসচার্জ আছে কিনা, যদি থাকে সেখানেও একই প্রশ্ন, কতদিন ধরে আছে। আর আমি যখন অ্যাসেস করব আমি দেখব আমি ইয়ার প্রবলেমের সময় আমি এখানে লুকস দিলে কি দেখবো, কোনো পাস ড্রেনিং ফ্রম দ্য ইয়ার, কান থেকে কোনো পুজ বেরোচ্ছে কিনা, এটা আমি দেখতে হবে। অরোস্কোপ করে আরেকটু দেখতে পারি, কিন্তু এখানে অরোস্কোপ করার কোনো অপশন, মানে আমি কোনো ইনস্ট্রুমেন্ট যেহেতু ইউজ করতে পারি না এমসি তে, তাহলে আমি শুধু লুকস দিব যে পাস ড্রেন হচ্ছে কিনা ইয়ার থেকে। আরেকটা কি দেখবো, কানের পিছনে যে বনি একটা দেখো ইয়া থাকে, সেখানে আমি হাত দিয়ে প্রেসার দিয়ে দেখবো যে সেটা বাচ্চা ব্যথা পায় কিনা। যদি ব্যথা পায় তার মানে এটা মাস্টোডাইটিস, হ্যাঁ, মানে সিভিয়ার ফর্ম অফ দা সিএসএম ডেভেলপ করে গেছে। হ্যাঁ, যেটা অটাইটিস মিডিয়া, যেটা কয়েকটা স্টেজ আছে, তার মানে এটা বনি ইনফ্লামেশন হয়ে গেছে, তার মানে অনেক বেশি ইনফেকশনটা তার মেজর মিডল ইয়ার পর্যন্ত অনেক বেশি পাস এবং অনেক বেশি ইনফেকশনটা স্প্রেডিং হয়ে গেছে। এখানে আমাকে লার্জ ডোজ অ্যান্টিবায়োটিক দীর্ঘ সময় ধরে অ্যান্টিবায়োটিক দিতে হবে, অনেক সময় পাসটা আমাকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে এন্টি ডক্টরের কাছে পাঠিয়ে। হ্যাঁ, তাহলে আমাকে এখানে দুটো জিনিস এক্সামিনেশন করবো, কোনো পাস ড্রেনিং হচ্ছে কিনা, আর টেন্ডার কোনো সোয়েলিং ওখানে আছে কিনা, যেটা পিছনে ফিল ফর টেন্ডার সোয়েলিং বিহাইন্ড দ্য ইয়ার, কানের জাস্ট পিছনে বনি এরিয়াতে কোনো পেইনফুল কোনো কিছু আছে কিনা। এটা গেল আমার অ্যাসেসমেন্ট ফর দ্য ইয়ার প্রবলেম। আর দেখো আমরা হলো কি এখানে অ্যাসেস করার জন্য আমাদের এখানে অ্যাকিউট ম্যালনিউট্রিশন আমরা অ্যাসেস করতে পারি। চেক ফর অ্যাকিউট ম্যালনিউট্রিশন কি কি দেখবো সেখানে? প্রথমে আমি দেখবো যে এক্সামিনেশন করার সময় বাচ্চার দু পায়ে বোথ ফিটের দিকে তাকাবো এবং সেখানে এক্সামিন করব। বোথ ফিটে আমি আমার দুটো থাম্ব প্রেস করে দেখবো যে কোনো ইডিমা আছে কিনা। হ্যাঁ, লুক অ্যান্ড ফিল ফর ইডিমা অফ বোথ ফিট। আমরা ইডিমা দেখি সাধারণত কোথায়? মিডিয়াল মেলুলাসে, তাই না? কিন্তু আমাদের যখন এই ইডিমাটা দেখি, মানে ম্যালনিউট্রিশন ইডিমা দেখি, এটা সাধারণত আমরা ফিটে দেখি। হ্যাঁ, ফিটের উপরে দুটো থাম একসাথে প্রেস করে একই রেখে আমরা হাতটা ছেড়ে দেব, তারপর দেখবো যে ওখানে কোনো ডিপেনিং হয়ে যাচ্ছে কিনা এটা। আর আমরা হলাম গিয়ে ওয়েট, হাইট, লেন্থ, এগুলো যেটা যেটা নেই সেটা নিব। এখানে মেইনলি আমরা নেই ওয়েট ফর লেন্থ, অ্যাকিউট ম্যালনিউট্রিশন দেখার জন্য ওয়েট ফর লেন্থ বা ওয়েট ফর হাইটটা নিব এবং এটা জেটি স্কোরটা করব।
আর মিডল আপার আর্ম সার্কামফারেন্স এটা নিব, হ্যাঁ মোয়াক যেটা, এটা 115 মিলিমিটারের নিচে, 115 মিলিমিটারের নিচে হলে তখন হলে গিয়ে আমরা বলবো যে 115 নিচে মিলিমিটারের নিচে হলে এটা। আর যদি আমরা যে ওয়েট ফর হাইট অর লেন্থ নিচ্ছি সেটা যদি লেস দেন -3 হয় যেটা স্কোরে, তখন আমরা হচ্ছে না তাহলে সাম পাওয়ার পেলো। হ্যাঁ, আর এনিমিয়া বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা এনিমিক বাচ্চা অনেকগুলো তার হেলমিনথেসিস কজ গুলো আমাকে বের করতে হবে, কেন তার এনিমিয়া হচ্ছে। কিছু তো থাকে আমাদের ব্লাড কজ, মানে ব্লাড তৈরি হচ্ছে না, অথবা ব্লাড ব্রেকডাউন হচ্ছে, আর ব্লাড লস। তিনটা তো ক্রাইটেরিয়া, তাই না? একটা হচ্ছে কি ব্লাড তৈরি হচ্ছে না, যেখানে ফ্যাক্টরি সেখানে আমার ব্লাড তৈরি হচ্ছে না। ব্লাড না তৈরি হওয়ার কারণগুলো কি কি হতে পারে? কেউ একজন বলতে পারবা কেন ব্লাড তৈরি হবে না? সেগুলোর একটা দুটো ইম্পর্টেন্ট কজ শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে বলো যে ব্লাড কখন তৈরি হয় না, একজন একটা দুটো বলো। ব্লাড তৈরি হয় না, হ্যাঁ অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে হতে পারে, লিউকোমিয়াতেও হতে পারে, রিপ্লেসমেন্ট হয়ে যায় তখনও তৈরি হয় না। আর ব্লাড ভেঙে যাচ্ছে, ব্রেকিং হচ্ছে কখন? থ্যালাসেমিয়াতে। থ্যালাসেমিয়াতে। আর ব্লাড লস? হ্যাঁ হেলমিনথেসিস যখন, হ্যাঁ পেপটিক আলসার হতে পারে। পেডিয়াট্রিক্সে পেপটিক আলসার খুব একটা ইউজুয়াল না, আমরা হেলমিনথেসিসটাই বলি। হ্যাঁ, এই সময়ও আমাদের ব্লাড লসটা অনেক বেশি হতে পারে, তাই না? তাহলে এগুলো কারণ হচ্ছে যে আমার এনিমিয়াটা দেখতে হবে। আর এইগুলো তো হলো কারণ, কজ, কিন্তু এনিমিয়ার ইম্পর্টেন্সটা কি, কেন আমাকে এনিমিয়াটাকে আমরা আইএমসি তে এত ইম্পর্টেন্স দিচ্ছি? একটা বাচ্চা যখন এনিমিক থাকে তখন তার দেখো হিমোগ্লোবিনটাই কম থাকতেছে, বেসিক্যালি হিমোগ্লোবিন কম থাকছে, তার মানে কি সে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি তার কমে যাচ্ছে, তাই তো? যখন তার এই জিনিসটা হয় তার ব্রেনেও কিন্তু আমি প্রপার নিউট্রিশন বা এটা দিতে কম পারি। বেশিরভাগ সময় এনিমিক বাচ্চাদেরকে আমরা বলা হয় যে তাদের আইকিউ লেভেলটা অনেক কম হয়ে যায়, অনেক কম থাকে। হ্যাঁ, যে কারণে সে হয়তো ইন্টেলেকচুয়ালিটিটা কমে যাচ্ছে, পড়াশোনার মানটা তার কম থাকবে এবং বুদ্ধিমত্তাটাও কম থাকে। যেই জন্য এই আমাদের কাছে আইএমসি তে আমরা এই গ্রোয়িং এজের বাচ্চাদের ক্ষেত্রে এনিমিয়াটাকে অনেক ইম্পর্টেন্স দিচ্ছি, যে কারেকশন অফ এনিমিয়া। হ্যাঁ, এবং বেশিরভাগ সময় আমাদের যে এনিমিয়াটা এখানে ইম্পর্টেন্স আমরা দেই, যেগুলো খাবারের ম্যালনিউট্রিশনের জন্য যে কোনো এনিমিয়া হচ্ছে কিনা, আর এই যে হেলমিনথিয়াসিস বা যেগুলো আমরা মানে ব্লাড লসের কারণ সেগুলো হচ্ছে কিনা। কারণ যখন তোমার ব্লাড তৈরি হচ্ছে না বা ব্লাড ব্রেকিং হচ্ছে, সেগুলো তো ক্লিনিক্যাল কজ, তাই না? দেখা যায় ওগুলো খুব মেজর মানে এনিমিয়া হয়, সিভিয়ার এনিমিয়া হয়, এবং দেখা যায় গার্ডিয়ানরা বাধ্য হয় ক্লিনিক্যাল বা ফিজিশিয়ানের কাছে যেতে, এবং আলটিমেটলি তার ট্রিটমেন্ট হয়। কিন্তু যখন তোমার সাম পাওয়ার পেলোড থাকে, মানে ধরে ম্যালনিউট্রিশনের জন্য অথবা ব্লাড লসের জন্য, যে হেলমিনথিসিস তার সারা বছর থাকতেছে, কেউ এটাকে কেয়ার নিচ্ছে না, এই বাচ্চাগুলো কিন্তু সবসময় একরকম অল্প হিমোগ্লোবিন নিয়ে সময়টা কাটায়, এবং তারা বেশিরভাগ সময় আইকিউ লেভেলটা তাদের অনেক কম থাকে। আমরা তো চাইছি যে আমাদের আইএমসি দিয়ে আমরা একটা গ্রোথ এবং ডেভেলপমেন্টটাকে এনশিওর করতে, সেই জন্য আমাদের এনিমিয়াটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমি হ্যাঁ নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, ওকে, এগুলো আমাদের তেমন আর দরকার নাই, ইমিউনাইজেশন ভিটামিন, কারণ এগুলো আমার অ্যাসেসমেন্ট না। দিয়ে বাচ্চাটা কি কোন কোন ইমিউনাইজেশন সে পেয়ে গেছে, ভিটামিন এ এই লাস্ট 6 মান্থের মধ্যে খেয়েছে কিনা, কোনো ডিওর্মিং স্ট্যাটাস মানে ডিওর্ম কোনো ইয়ে সে নিয়েছে কিনা, অ্যান্টি হেলথমেন্ট, এগুলো আমাদের হলো গিয়ে জাস্ট তাকে জানা, এগুলো অ্যাসেসমেন্টের দরকার নেই এখন। হ্যাঁ, বা আচ্ছা দাঁড়াও, আরেকটা অ্যাসেসমেন্ট এখানে কি দেখতেছিলাম, feeding assessment, and assess child's feeding if child has anemia or moderate acute malnutrition or less than 2 year old। তখন আমাদের কিছু অ্যাসেসমেন্ট এখানে জানতে হবে, সেটা হচ্ছে যে ওই যে বাচ্চা ব্রেস্ট ফিড করছে কিনা, যদি 2 বছর নিচের বাচ্চা হয় তার কমপ্লিমেন্টারি ফিডিং এর সাথে সে ব্রেস্ট ফিড করলে কতক্ষণ করছে, 6 মান্থের নিচে হলে তো আমাকে অবশ্যই জানতে হবে সে কয়বার ব্রেস্ট ফিড করছে, অন্য কিছু সে সাথে খাচ্ছে কিনা। আর বড় বাচ্চা হলে মানে 6 মাসের বেশি হলে তাকে কমপ্লিমেন্টারি ফ্যামিলি ফিড দেওয়া হচ্ছে কিনা, এগুলো আমাকে জানতে হবে। হ্যাঁ, এগুলো জেনে এনশিওর করতে হবে যে কি পরিমাণ সে নিচ্ছে, বা আমাকে অ্যাসেসমেন্ট শিটে দিতে জানাতে হবে। Does the child take care any food, other food or fluids? Yes or no?
এবং নিলে সেটা কতদিন ধরে কতটুকু করে ফ্লুইড নিচ্ছে। না না পরটা যাবে না, আমি একটু নিচে দেখি। আচ্ছা এখন দেখো এখানেও অ্যাকিউট ম্যালনিউট্রিশনের জন্য আমার অ্যাসেসমেন্টে যেগুলো মডারেট বা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের জন্য আমার মেইনলি অ্যাসেসমেন্ট হবে তার ওয়েট ফর হাইট এটা জানা, মোয়াকটা নেওয়া, আর হচ্ছে তার কোনো ফিট ইডিমা মানে বোথ ফিটে ইডিমা আছে কিনা, এই তিনটা হচ্ছে ম্যালনিউট্রিশন দেখার জন্য আমার অ্যাসেসমেন্ট থাকবে তিনটা। আর কি কি দেখবো এখানে সিভিয়ার ম্যালনিউট্রিশনের জন্য আমি মানে ইডিমা আছে কিনা, আর হচ্ছে কি তার ওয়েট ফর হাইটটা দেখবো, আর হলো গিয়ে মোয়াকটা নেব। এই দুটো হচ্ছে আমার অ্যাসেসমেন্ট ফর দ্য অ্যাকিউট ম্যালনিউট্রিশন। আর বাকিগুলো তো আমাদের এই অ্যাসেসমেন্টে আসবে না। আর হ্যাঁ সিক চাইল্ডটা আমি একটু দেখাই, যেটা 0 থেকে 2 মান্থ। তোমরা কি এটা বুঝতে পারছো এই অ্যাসেসমেন্ট এখানে কি কি নিচ্ছি, আমরা কি কি করছিলাম? আচ্ছা তাহলে আমি এখন একটু এই ছোট আর যেটা হচ্ছে 0 থেকে 2 মান্থ ওটা আমি একটু আলোচনা করে দিই, তাই না? ওটা আলোচনা করে দিলে তোমাদের মোটামুটি ইয়ে হয়ে যাবে। এখন এখানে দেখো আমার যখন 0 days to 2 মান্থের চাইল্ড হবে তার ক্ষেত্রে আমার চেক বা অ্যাসেসমেন্ট হবে মেইনলি হচ্ছে কোনো তার ভেরি সিভিয়ার কোনো ডিজিজ আছে কিনা, জন্ডিস আছে কিনা, ডায়রিয়া আছে কিনা, আর তার কোনো এনি ফিডিং প্রবলেম আছে কিনা, অথবা বাচ্চাটা লো বার্থ ওয়েট কিনা। মেইনলি আমি এই তিনটা জিনিসই এইসব বাচ্চাদের ক্ষেত্রে দেখি। দেখো আচ্ছা এটা মনে হয় আমাদের শেষ হয়ে যাবে এই ক্লাসটা, তোমাদের সাথে আমার ইটা একটা ক্লাসটা রয়েছে, হ্যাঁ আমি ওটা আবার নিব, তোমরা আবার অ্যাডমিট হবে, ঠিক আছে? যদি আমার যদি একটা টাইম ওভার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এখন দেখো এখানে কি থাকতেছে, ইনফ্যান্ট হ্যাভ ডিফিকাল্ট ইন ফিডিং। দেখো ভেরি সিভিয়ার ডিজিজের জন্য আমার মেইনলি প্রথম আমাকে কোশ্চেনই থাকবে বাচ্চার কোনো ডিফিকাল্ট ইন ফিডিং আছে কিনা, আর কোনো কনভালশন, এখানেও কনভালশনটা খুব ইম্পর্টেন্ট। একই জিনিস রোলিং অফ দ্য আইস, উপরের দিকে চোখটা ঘোরায় রাখবে, বাচ্চা রিপিটেডলি ফিট বা হ্যান্ড মুভ করবে, আর হচ্ছে তার স্যালাইভেশন হতে পারে, এগুলো হচ্ছে কনভালশনের মার্ক হিস্ট্রি দিবে। আর আমি যেটা অ্যাসেস করবো সেখানে কি এখানেও আমি ফাস্ট ব্রিদিং আছে কিনা দেখবো। প্রথমে কাউন্ট দ্য ব্রেথ ইন 1 মিনিট, এটা সবসময় মনে রাখবে, এটা 1 মিনিট আমাকে ব্রিদিং কাউন্ট করতে হবে, এবং সেটা ফার্স্ট ব্রিদিং আছে কিনা। যদি আমার কনফিউশন থাকে তাহলে আমি সেকেন্ড টাইমও আবার কাউন্ট করব। তারপরে দেখবো লুক ফর সিভিয়ার চেস্ট ইনড্রয়িং আছে কিনা। এখানে আরেকটা জিনিস আমরা দেখি গ্রান্টিং, লুক অ্যান্ড লিসেন ফর গ্রান্টিং। গ্রান্টিং হচ্ছে কি কোকানো। সাধারণত এই 2 মান্থের নিচের বাচ্চারা যখন শ্বাস নিতে কষ্ট হয় তখন তারা একটা কুই কুই শব্দ করে, এটাকে বলে গ্রান্টিং। কু কু করে একটা শব্দ করে, এটাকে গ্রান্টিং বলতেছে। হ্যাঁ তার মানে গ্রান্টিং মিন করবে বাচ্চার সিভিয়ার ডিস্ট্রেস হচ্ছে। আর আমরা দেখবো টেম্পারেচার। টেম্পারেচারের মধ্যে এখানে দুটো টেম্পারেচারই খারাপ, একটা 2 মান্থের নিচে বাচ্চাদের ক্ষেত্রে, নারায়ণের ক্ষেত্রে আমরা হাইপো এবং হাইপারথার্মিয়া বোথ টেম্পারেচারে বাচ্চাকে বুঝাবে সে সিক। হাইপার টেম্পারেচার হলো সেপ্টিসেমিয়া বুঝাবে, যদি হাইপো হয় তখনও আমরা তাকে ভাববো সে সেপ্টিসেমিয়া বা সেপসিস তার আছে। এখন আমরা মেজারমেন্টটা কিভাবে করব, যদি ফারেনহাইটে দেখি হাইপার টেম্পারেচারটা দেখবো, হাই টেম্পারেচার হচ্ছে 99.5 ডিগ্রি ফারেনহাইট, আর যদি আমার সেন্টিগ্রেডে করি 37.5, এই দুটো মেজারমেন্ট আমাদের জানা থাকতে হবে। আর লো বডি টেম্পারেচারটা কোনটা, যখন 95.5 এর নিচে অথবা ফারেনহাইটে, আর যদি সেন্টিগ্রেডে ধরি তাহলে 35.5 এর নিচে কুল। হ্যাঁ এগুলো হচ্ছে হাইপার হাইপারথার্মিয়া বোথ ফিচারই, কিন্তু সেপ্টিসেমিয়াতে একসাথেই থাকে সেপসিসে। কোনো বাচ্চা জ্বর নিয়ে প্রেজেন্ট করতে পারে, কোনো বাচ্চা একদম কোল্ড এক্সট্রিমিটি নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপরে লুক এট দি আমবিলিকাস। হ্যাঁ আমি একটা লুক দিব আমবিলিকাসে কোনো পাস ড্রেন হচ্ছে কিনা, অথবা আমবিলিকাসের যে বড় মানে ইয়েটা স্টাম্পটা মানে নিচের দিকে যে জায়গা থেকে অ্যাবডোমেনের সাথে অ্যাটাচ থাকে ওই জায়গাটা রেড হয়ে গেছে কিনা, আর ড্রেনিং কোনো পাস আসছে কিনা, ডিসচার্জ আসছে কিনা দেখতে হবে। আর অনেক সময় নিউনেটের বাচ্চাগুলোর ক্ষেত্রে গায়ের মধ্যে প্রচুর পাস্টুলস থাকে, হ্যাঁ স্কিন পাস্টুলস, এগুলো অনেক সময় এগুলো অ্যাবসেস হতে পারে, বয়স হতে পারে, অথবা খুব ডিসচার্জিং হতে পারে, পেইনফুলও হতে পারে, এবং এগুলো অনেক সময় ফিচার অফ সেপসিস। মানে একটা দুটো থাকলে হয়তো সেপসিস না, কিছু ওষুধ দিলে ভালো হয়ে যায়, কিন্তু যখন অনেক বেশি থাকে তখন সেপটিসিমিয়া বাচ্চা ডেভেলপ করে। আর লুক এট দ্য ইয়ং ইনফ্যান্ট মুভমেন্ট। এখন আমার হচ্ছে যে আমি জাস্ট একটা লুকস দিয়ে তাকায় থাকলে বুঝতে পারবো বাচ্চার মুভমেন্টটা কিরকম, সে কি খুবই স্লিপি, অথবা
খুব লেথার্জিক, অথবা মানে সে আমি যখন তার হাত পা নাড়ছি তার কোনো স্টিমুলেশন নাই, অনেক সময় মুভমেন্ট করাই দিলাম তার কনভালশন শুরু হয়ে গেল। সুতরাং আমার তার মুভমেন্টটা লুপ দিতে হবে। তা দেখো এখানে কিন্তু আমি অনেক কিছু, একটা প্রথমেই রেসপিরেটরি সিস্টেমের সাথে হচ্ছে তিনটা, এটা মনে রাখার জন্য সহজ হচ্ছে এটা, রেসপিরেটরি সিস্টেমের সাথে তিনটা, সেটা কি কি দেখছি, ফাস্ট ব্রিদিং আছে কিনা, চেস্ট ইনড্রয়িং আছে কিনা, আর গ্রান্টিং আছে কিনা, ঠিক আছে। এখন এই তিনটা দেখার পরে আমি টেম্পারেচারটা দেখে নেবো, হাইপারথার্মাস আছে কিনা। এখন আমি তাকে লুপ দিয়ে আম্বেলিকাস দেখবো, স্কিন দেখবো, আর লাস্ট অফ অলটা সেটা কোনো মুভমেন্টটা কিরকম, হ্যাঁ সে স্লিপি, কম মুভমেন্ট, লেস মুভমেন্ট, অথবা সে খুবই লেথার্জিক হয়ে আছে কিনা, অথবা সে ঠিক আছে কিনা। হ্যাঁ, তার মানে আমার এগুলো দেখে আমি বাচ্চাটা ভেরি সিভিয়ার ডিজিজ অথবা নো সিভিয়ার ডিজিজ আমি এটা ডিফারেন্সিয়েট করলাম। এখন দেখো জন্ডিস, নিউনেটের ক্ষেত্রে জন্ডিস খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সেদিন আমি পড়ানোর সময় একটু করে জন্ডিস বলছিলাম, যদি 24 আওয়ার্স এর মধ্যে জন্ডিস থাকে তাহলে তো কোনো না কোনো ইনকম্পিটিবিলিটি আছে, যেটা তার আরবিসি গুলো ব্রেক হচ্ছে। হ্যাঁ, বেশি আমরা থিঙ্ক করি কোনটা RH ইনকম্পিটিবিলিটি কিনা, তখন মায়ের ব্লাড গ্রুপ জানতে হবে, বাচ্চার ব্লাড গ্রুপ জানতে হবে, তাহলে সেভাবে আমাদেরকে ট্রিটমেন্টের সিস্টেম, কি ট্রিটমেন্ট দেবো নেক্সট স্টেপটা আমাকে যেতে হবে। হ্যাঁ, আর তারপরে দেখো জন্ডিস প্রেজেন্ট এবং হোয়েন ডিড জন্ডিস ফার্স্ট অ্যাপিয়ার। এই ফার্স্ট অ্যাপিয়ারটা খুব ইম্পর্টেন্ট, বাচ্চা জন্মের উইদিন 24 আওয়ার্স এর মধ্যে, অথবা 2 থেকে 7 ডেজ এর মধ্যে, অথবা জন্ডিসটা 2 থেকে 7 ডেজ এর মধ্যে আসছে এবং গ্র্যাজুয়ালি আফটার 14 ডেজও পরেও তার জন্ডিস পারসিস্ট করে যাচ্ছে। যদি জন্ডিস পারসিস্ট করে যায় 14 ডেজ এর পরে, তার মানে এটা নিউনেটাল কোলেস্টেসিস। তখন আমাদের বাকি যে জন্ডিস গুলো, যে হাইপোথাইরয়েডিজম আছে কিনা, সেপ্টিসেমিয়া আছে কিনা, তারপর ব্রেস্ট ফিডিং জন্ডিস কিনা, অথবা নিউনেটাল যেটা বিলিয়ারি অ্যাট্রিশিয়া কিনা, এগুলো আমাকে এক্সক্লুড করতে হবে যদি 14 ডেজ এর উপরে হয়। এখন দেখো লুক ফর জন্ডিস, বাচ্চার জন্ডিস ম্যাক্সিমাম টাইম আমরা যেটা দেখি, চোখে খুব একটা দেখি না, যদিও এখানে ইয়েলো আইস বলছে, আমরা ম্যাক্সিমাম নিউনেটাল জন্ডিস গুলো আমরা দেখি স্কিনে। স্কিনে যখন আমরা প্রেস দিব দুইটা থাম দিয়ে স্কিন প্রেস করে হাতটা সরিয়ে নিলে জন্ডিস তখন বোঝা যায়, স্কিনে ইয়েলো কালারটা আসে, আস্তে আস্তে এটা ডিসঅ্যাপিয়ার করে। আর এই স্কিনে জন্ডিস দেখারও আমাদের কিছু ভাগ আছে, কিভাবে দেখি, যদি আমি দেখি জন্ডিসটা তার মুখ এবং চেস্টেই আছে শুধু, তাহলে এই জন্ডিস হচ্ছে ইউজুয়ালি 5 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে আছে। যদি আম্বেলিকাল এরিয়া পর্যন্ত জন্ডিস মানে অ্যাবডোমেনও জন্ডিস থাকে, তাহলে এটা অ্যাবডোমেন থেকে থাইয়ের আপার পার্ট পর্যন্ত, তাহলে এটা 10 to 15 আমরা ধরে নিই যে তার বিলিরুবিন এত 10 to 15 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত তার বিলিরুবিন আছে। যদি পাম আর সোলে চলে আসে তাহলে আমরা এটা ধরে নিই এটা মোর দেন 15, ইট মিনস 18 বা 20 কাছাকাছি, মানে ওর এখন ফটোথেরাপিরও রেঞ্জে সে বাইরে চলে গেছে। হ্যাঁ, সুতরাং আমাদের স্কিনে যে জন্ডিসটা, এটা দেখে অনেক সময় আমরা টেস্ট ছাড়াও ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি যে কতটুকু জন্ডিসটা বাড়ছে। হ্যাঁ, তারপর লুক এট দ্য ইয়ং ইনফ্যান্ট পাম এন্ড সোল। দেখো এখানে পরের ইম্পর্টেন্ট প্রশ্নটা কিন্তু সে তারা বলে দিচ্ছে পাম এন্ড সোলে দেখা যায় কিনা। তাহলে পাম এন্ড সোলে যখন জন্ডিসটা আমরা পাবো প্রেজেন্ট আছে, তার মানে এই জন্ডিসটা অনেক বেশি, তার 15-এর উপরে, কমপক্ষে 18 তার কাছাকাছি চলে গেছে এই জন্ডিসটা। এবং সাধারণত 20 বা 18 পরে গেলে তো আমরা হলো গিয়ে এক্সচেঞ্জ ট্রান্সমিশন বলি, মানে এটা হচ্ছে অনেক বেশি জন্ডিস, যেটার জন্য আমাকে একটা কোনো না কোনো ইন্টারভেনশনে যেতে হবে। তারপর দেখো ইয়াং ইনফেন্টেরও ডায়রিয়া হতে পারে। যদি ডায়রিয়া হয় সেটা কিন্তু সিরিয়াস কন্ডিশনই, তাই না? তো সেই ক্ষেত্রে আমার এখানে সেই একই জিনিসগুলো আবার দেখতে হবে, যে ডায়রিয়ার যেমন যে জিনিসগুলো সাইনগুলো আমরা দেখি, যে ইনফ্যান্ট মুভ অনলি হোয়েন স্টিমুলেটেড, এখানে একটু পার্থক্য থাকবে। আমি তো এই বাচ্চাটাকে খাওয়াটা সাধবো না, মানে ব্রেস্ট ফিডিং করলেও সে ভমিট করবে, কিন্তু সেগুলো তো ওর আসলে সাইনটা চলে যাবে ডেঞ্জার সাইনে। এখানে আমি মেইনলি তার ইনফ্যান্ট জেনারেল কন্ডিশন যেটা, সেটার মধ্যে দেখবো যে সে মুভ করতেছে যখন হোয়েন স্টিমুলেটেড, does the infant not move at all, অথবা ইনফ্যান্ট রেস্টলেস অর ইরিটেবল, বাচ্চাটা অনেক কাঁদছে, এক্সেসিভ ক্রাইং করতেছে। সানকেন আইটা দেখতে পারি, আর স্কিন পিঞ্চটা এখানে দেখবো, একই ভাবেই দেখবো। এবং ওই যে লঙ্গার দেন 2 সেকেন্ড হলে ভেরি স্লোলি, আর না হলে স্লোলি। আর আমরা এখন দেখি ফিডিং প্রবলেম অথবা বাচ্চাটা লো বার্থ ওয়েট কিনা, লেস দেন -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিনা, সেগুলো দেখতে হবে। ফিডিং প্রবলেমের মধ্যে হচ্ছে বাচ্চাটা ঠিক মতো মুখে দুধ টেনে খাচ্ছে কিনা জানতে হবে। ইজ দেয়ার এনি ডিফিকাল্টি ইন ফিডিং। তারপর বাচ্চার ওয়েট নিতে হবে, ওয়েটটা কত, 3 কেজি 4 কেজি, সেভাবে আমরা চার্টে ফেলে দেখবো তার লো বার্থ ওয়েট কিনা বাচ্চাটা। তারপর বাচ্চা শুধু ব্রেস্ট ফিডিং এ আছে না তার সাথে অন্য কোনো ফিডিংও অ্যাড করা হয়েছে সেটা জানতে হবে। আর আরেকটা জিনিস যেটা জানবো, যে কতক্ষণ মানে দিনের মধ্যে সে কতবার ব্রেস্ট ফিড করে, এবং নাইট টাইম ব্রেস্ট ফিডিং তার আছে কিনা, মানে মা তাকে ঘুমের মধ্যে রাতেও বুকের দুধটা খাওয়ায় কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে এক্সট্রা কোনো ফুড সে নিচ্ছে কিনা, মানে অনেক সময় মারা বাইরের দুধ খাওয়ায় বা ওই যে চাল সেদ্ধ করে খাওয়ায়, এগুলো খাওয়াচ্ছে কিনা জানতে হবে। তাহলে আমি ম্যালনিউট্রিশনটা তখন আমার মাথায় আসবে যে বাচ্চা
প্রপার ফিডিং হচ্ছে না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফিডিং সে পাচ্ছে, হ্যাঁ, তাহলে এগুলো আমাকে অ্যাসেস করতে হবে। আর দেখো আর তো তেমন বাচ্চার এই নিউনেটের তেমন কিছু নাই। চেক দ্য ফিডিং এন্ড প্রবলেম এন্ড লো বার্থ ওয়েট, এটাই আমাকে দেখতে হবে। আর ইমিউনাইজেশন স্ট্যাটাসটা জানতে হবে। আর হচ্ছে ব্রেস্ট ফিডিং এর কিছু পার্ট আছে যেগুলো আমাকে আলাদা করে তাকে দেখতে হবে যে সে ব্রেস্ট ফিডটা করতে পারছে কিনা। সেগুলো অ্যাসেসমেন্ট ঠিক না, সেটা তোমাকে ট্রিটমেন্টের মধ্যেই ফেলতে হবে, যে ব্রেস্ট ফিডিং প্রপার ওয়েতে তাকে দেখিয়ে দেওয়া। হ্যাঁ, আর এখানে ইমিউনাইজেশন স্ট্যাটাসটা বাচ্চাটা দেখবো। এগুলোই মোটামুটি হচ্ছে 0 থেকে 2 মান্থের একটা বাচ্চার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে এখন একটু ট্রায়ালসটাও একবার পড়াই দিই, তাই না? শেষ করে দেবো 10 মিনিট। তোমরা কি ঠিক আছে, আমি এটা একটু শর্টলি পড়া দিচ্ছি, হ্যাঁ, কারণ এটা সেদিন স্যারও বললো। দেখো, ইটেট হচ্ছে ইমার্জেন্সি ট্রায়ালস অ্যাসেসমেন্ট এন্ড ট্রিটমেন্ট। হ্যাঁ, ইমার্জেন্সি যে ট্রায়ালসটা আমি করি সেটা তো তোমাদের সেদিন বলেছি, যেটা হচ্ছে যে ইটেটটা কি, গ্রুপিং দ্য সিক চাইল্ড অন বেসিস অফ ইমার্জেন্সি সাইন এন্ড প্রায়োরিটি সাইন। এখানে দুটো সাইন, ইমার্জেন্সি সাইন আর প্রায়োরিটি সাইনের উপরে আমি বেসিস করে গ্রুপ করব, এবং তখন ট্রিটমেন্ট প্ল্যানটাও আমি সেভাবে করব। তারপরে দেখো, ট্রায়ালস হচ্ছে কি, এটা প্রসেস অফ র্যাপিড স্ক্রিনিং অফ সিক চিলড্রেন when they arrive at hospital and grouping them as sick children with emergency sign and sick children with priority sign। যে বাচ্চার কোনো ইমার্জেন্সি এবং প্রায়োরিটি সাইন নেই সে গেট দ্য রুটিন ট্রিটমেন্ট। এখন দেখো সিলেক্ট করব কিভাবে। ইমার্জেন্সি সাইনের জন্য আমার হচ্ছে যে সিলেক্ট করার পরে ইমার্জেন্সি ট্রিটমেন্ট পাবে। প্রায়োরিটি সাইন হলে সে তাকে কিছু শুড বি গিভেন প্রায়োরিটি while waiting in queue, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্স। হ্যাঁ, আর যদি হচ্ছে যে কোন ইমার্জেন্সি সাইনও নাই, প্রায়োরিটি সাইন নেই, তাহলে সে রুটিন ট্রিটমেন্টের জন্য রুটিন আমরা একটু ওয়েট করতে পারবো তার ক্ষেত্রে। এখন দেখো ইমার্জেন্সি সাইন গুলো কি, এটা খুব ইম্পর্টেন্ট। আমার ইমার্জেন্সি সাইন মানে আমি যখন আমার আউটডোর পেশেন্টকে আমি দেখবো যে কিছু খারাপ পেশেন্ট, তার ইমার্জেন্সি সাইন গুলোর মধ্যে ইম্পর্টেন্টলি প্রথমেই দেখো স্ট্রাইডর। স্ট্রাইডর খুবই ইম্পর্টেন্ট একটা ইমার্জেন্সি সাইন, ফার্স্টেই বলা হয়। কারণ এই যে ফরেন বডি যদি কোনো কারণে অ্যাসপিরেশন হয়, ওইটাকে তুমি 1 থেকে 2 মিনিট বা 5 মিনিটসের বেশি টাইম দিতে পারবা না, ফরেন বডিতে তোমায় রিমুভ করে দিতে হবে। এখন ফরেন বডি আবার রিমুভ সব জায়গায় সবাই পারে না। কিছু জিনিস আমরা কিছু স্টেপ নিই যেগুলো দিয়ে আমরা নিজেরাই হয়তো আউটডোর বেসিসে করি, আর তার বাইরে আমাদেরকে কি কি করতে হতে পারে, ট্রাকিয়াতে ইনভলভ হয়ে গেলে ব্রঙ্কোস্কোপি করে বের করতে হবে। এখন ব্রঙ্কোস্কোপি সব জায়গায় এটা অ্যাভেলেবেল না, হ্যাঁ, অথবা যদি আমি দেখতে পারি তাহলে হয়তো কিছু এনটি ডক্টররা তাদের কিছু ইকুইপমেন্ট আছে সেটা দিয়ে উঠায় আনতে পারে, যদি কাছাকাছির মধ্যে থাকে ল্যারিংস বা ল্যারিংস পর্যন্ত থাকলে বের করে আনা যায়। তার নিচে চলে গেলে আমাকে ব্রঙ্কোস্কোপি করে বের করতে হবে। আর কিছু ম্যানোভার আছে যেগুলো দিয়ে আমরা আউটডোর বেসিসও ট্রায়াল দিতে পারি। যেমন ধরো কোনো একটা বাচ্চা যদি 2 থেকে 5 বছরের মধ্যে হয়, আমরা এটাকে একটা বার্লক সাইন না কি যেন একটা বলে, সেটা হচ্ছে জাস্ট তাকে দাঁড় করায় অ্যাবডোমেনে আমি হোল্ড করে একটা প্রেস দিব। যখন আমি পেশেন্টের ব্যাকে থাকবো, মানে পেশেন্ট দাঁড়ানো থাকবে, তার ব্যাকে আমি দাঁড়ানো থাকবো, এবং বাচ্চার অ্যাবডোমেন চেস্ট অ্যাবডোমেনের মাঝামাঝি জায়গায় আমার 2 হ্যান্ড দিয়ে এরকম প্রেস করে তাকে একটা প্রেসার দিব। তখন সে হলো গিয়ে যে অ্যাবডোমেনে যে চাপটা পড়ে ওটাতে সে হলো গিয়ে বমি করার মতো করে সামনে কিছু থাকলে মুখ থেকে বের করে দেয়। এটা একটা আমরা করি যেহেতু 2 থেকে 5 বছরের বয়সের বাচ্চা বা বড় মানুষদের আমরা এই সাইনটা দিয়ে আমরা কিছু বের করে দেওয়ার চেষ্টা করি। আরেকটা যেটা করি, বা ছোট একদম মাইনর বাচ্চা হলে বাচ্চাকে আমার হাতের উপরে নিয়ে, হ্যাঁ হাতের উপর নিব, নিয়ে আমি তার মুখটা নিচের দিকে থাকবে, তাকে চেস্টে কিছু প্রেস করা, চাপ দিলে অনেক সময় সেটা বের করে দেয়, তার যদি কিছু লস মানে আটকায় আপার রেসপিরেটরি ট্র্যাকে। তবে স্ট্রাইডর খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাকে এটা রিমুভ করার জন্য খুব ইমার্জেন্সি ট্রায়াল দিতে হবে। এরপরে দেখো ইমার্জেন্সি সাইন হচ্ছে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস। এই বাচ্চাগুলোরও ইমার্জেন্সি আমাকে কিছু না কিছু ট্রিটমেন্ট ব্যবস্থা করতে হবে। সেন্ট্রাল সাইনোসিসে কোনো বাচ্চা যদি তার সেন্ট্রাল সাইনোসিস ডেভেলপ করে, আমাকে অক্সিজেনটা ইমিডিয়েটলি দিতে হবে। সুতরাং এটা ইমার্জেন্সি সাইন। গ্রান্টিং, নিউনেটাল পিরিয়ডে সাধারণত গ্রান্টিংটা পাই, কুইকলি করতেছে, তার মানে সেই বাচ্চাটা খুবই সিভিয়ারলি ডিজিজ, তার মানে সেপসিস ডেভেলপ করে গেছে, অথবা মেনিনজাইটিস, অথবা সিভিয়ার নিউমোনিয়া। এই বাচ্চাটারও ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার। সাইন অফ কোনো শক থাকে, শকের সাইন গুলো যদি থাকে, কোমা, কনভালশন, আর যদি সিভিয়ার ডিহাইড্রেশন থাকে।
এখন দেখো প্রায়োরিটি সাইন গুলো কি, এটা গেল ইমার্জেন্সি সাইন। এখন প্রায়োরিটি সাইন হচ্ছে ভিজিবল কোনো সিভিয়ার ওয়াস্টিং, তার মানে আমার যখন অ্যাকিউট ম্যালনিউট্রিশন থাকে এটাকে আমি প্রায়োরিটি সাইন বলছি। ভিজিবল সিভিয়ার ওয়াস্টিং, ইডিমা অফ বোথ ফিট, দোনোটাই কিন্তু আমার সাইন হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের। সিভিয়ার পামার প্যালোড থাকলে, এনি সিক ইয়াং ইনফ্যান্ট লেস দেন 2 month old, লেথার্জি, ড্রাউজি বা আনকনসিয়াস কোনো বাচ্চা হলে, কন্টিনিউ ইরিটেবল অর রেস্টলেস, যদি ওই সাধারণত এটা কোথায় থাকে, সাম ডিহাইড্রেশনে থাকতে পারে, তাহলে এগুলো প্রায়োরিটি সাইন। কোনো মেজর বার্ন থাকে, এনি রেসপিরেটরি ডিস্ট্রেস, আর চাইল্ড উইথ আর্জেন্ট রেফারেল নোট নিয়ে যদি কোথাও থেকে সে পেরিফেরি থেকে আসে, তাহলে সেগুলো হচ্ছে আমার প্রায়োরিটি সাইন। এখন দেখো কোনো ইমার্জেন্সি সাইনের পেশেন্ট হলে, ইফ এনি সাইন পজিটিভ, আমি যে আগের যেগুলো ইমার্জেন্সি সাইন বললাম যদি পজিটিভ হয় তাহলে ইমিডিয়েট ট্রিটমেন্ট দিতে হবে। আমার সিনিয়র কারোর হেল্প লাগলে আমাকে হেল্প নিতে হবে, এবং ইমিডিয়েট কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের ব্যবস্থা করতে হবে। তার মধ্যে মেইনলি গ্লুকোজ, যেহেতু কনভালশন অনেক বাচ্চারই থাকতে পারে ইমার্জেন্সি সাইনে, সেই জন্য গ্লুকোজটা দেখতে হবে, হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখতে হবে যে সে কোনো বেশি পেল কিনা, আর ব্লাড ক্রিম ফর দ্য ম্যালেরিয়াল প্যারাসাইটকেও আমরা অনেক সময় যেগুলো হাই হিল ট্র্যাক বা ওইসব এলাকাগুলোর জন্য বলবো যে খুব ইমার্জেন্সি দেখে ফেলার জন্য। এখন দেখো ট্রিটমেন্ট প্ল্যানে আমার কি কি থাকবে। প্রথমে হচ্ছে অ্যাসেস এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং, বাচ্চার এয়ারওয়ে দেখতে হবে, ব্রিদিং তার দেখতে হবে, যে ডিফিকাল্ট কোনো ব্রিদিং আছে কিনা, সেন্ট্রাল সাইনোসিস আছে কিনা, কোনো গ্রান্টিং আছে কিনা। যদি এগুলো থাকে, গ্রান্টিং, সেন্ট্রাল সাইনোসিস, ডিফিকাল্ট ইন ব্রিদিং থাকলে আমি প্রথমেই দেখে নেবো বাচ্চার কোনো ফরেন বডি এক্সপ্রেশনের কোনো সাইন আছে কিনা। যদি থাকে তাহলে আমি যেভাবে বললাম ম্যানোভার করতে পারি কিছু, অথবা রেফার করে দিব। আর কোনো ফরেন বডি এক্সপ্রেশন ব্যাপার নাই, তাহলে হলো কি ওইখানে বাচ্চাকে আমি অক্সিজেন দিব, কিপ দ্য চাইল্ড ওয়ার্ম এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, যেটা অ্যান্টিবায়োটিক বা কিছু লাগলে আমি অ্যাড করবো। 2 নাম্বার হচ্ছে আমার ইমার্জেন্সি সাইনে অ্যাসেস সার্কুলেশন, বাচ্চার সার্কুলেশনটা দেখতে হবে। সেখানে কি কি দেখি, 3টা সাইন দেখি। কোল্ড এক্সট্রিমিটি তার আছে কিনা, ক্যাপিলারি রিফিল টাইমটা মোর লঙ্গার দেন 3 সেকেন্ড কিনা, উইক র্যাপিড পাস কিনা। যদি এগুলো থাকে তার মানে বুঝতে হবে যে তার সার্কুলেশনটা পুয়ার। কোল্ড এক্সট্রিমিটি, ক্যাপিলারি রিফিল টাইম, আর হচ্ছে উইক এন্ড র্যাপিড পাস। এগুলো থাকলে আমাকে কি ট্রিটমেন্ট করতে হবে বাচ্চাকে, সাথে সাথে অক্সিজেন দিতে হবে, কারণ বাচ্চা শকে আছে ধরে নিব। যদি কোল্ড এক্সট্রিমিটি থাকে, ক্যাপিলারি রিফিল টাইম মোর দেন 3 সেকেন্ড, উইক এন্ড র্যাপিড পাস, আমি ধরে নেব বাচ্চা শকে। যে কোনো শকের পেশেন্টের ট্রিটমেন্টই হচ্ছে অক্সিজেন আর আইভি ফ্লুইডে নরমাল স্যালাইন। তার মানে আমি বাচ্চাকে প্রথমে একটা অক্সিজেন লাগাবো, চাইল্ডকে ওয়ার্ম রাখার চেষ্টা করব, আর আইভি ফ্লুইড দিব। আর অন্যান্য কোনো কিছু তার আছে কিনা, যেমন কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা, কোনো ম্যালনিউট্রিশনের সাইন সিমটম আছে কিনা, বাচ্চার লেথার্জিক বা আনকনসিয়াস আছে কিনা। আর প্রয়োজন হলে, এরকম হলে আমি গ্লুকোজ দিব। যদি লেথার্জি বা আনকনসিয়াস আমার মনে হচ্ছে হাইপোগ্লাইসেমিক বাচ্চা, তাহলে আমি আইভি গ্লুকোজ দিতে পারি একটা। কোনো বাচ্চা কোমা বা কনভালশন প্রেজেন্ট করতে পারে। কমা বা কনভার্সন থাকলে প্রথমেই তাকে আমাকে প্রপার পজিশনিং করে এয়ার ওয়েটাকে ক্লিয়ার করে দিতে হবে, কারণ কনভালশন পেজে একটা বাচ্চা কি হয়, যে টাংটা বাইট হয়ে যায় আর ফ্লুইড মানে স্যালাইভেশনটা জমে যায়। সেক্ষেত্রে তাকে আমার এয়ার ওয়েটা ক্লিন করে দিতে হবে, এবং তাকে পারেটাল ডাইজিপাম অথবা আইভি পেনোবারবিটল দিতে হবে, ইনশোর প্রপার পজিশনিং এন্ড আইভি গ্লুকোজ। তারপর সিভিয়ার ডিহাইড্রেশন থাকতে পারে, আমরা যেভাবে পড়েছি, এবং সেভাবে সিভিয়ার ডিহাইড্রেশন থাকলে আমরা আইভি ফ্লুইড দিব। শুধু সিভিয়ার ম্যালনিউট্রিশনের সাথে ডিহাইড্রেশন থাকলে আমরা আইভি ফ্লুইড না দিয়ে ওরাল ওআরএস দিয়ে কারেকশন করার চেষ্টা করব। ঠিক আছে। তারপর এখন প্রায়োরিটি সাইন গুলো কি, চিলড্রেন উইথ ফলোইং সাইন গুলো যেগুলো, যে ভিজিবল সিভিয়ার ওয়াস্টিং। দেখো এখানে অ্যাকিউট ম্যালনিউট্রিশনই কিন্তু পরপর দুইবারই আমরা প্রায়োরিটি সাইনের ইম্পর্টেন্স, ইডিমা অফ দ্য বোথ ফিট, পামার পেলো, লেথার্জি, এগুলো থাকলে প্রায়োরিটি সাইন গুলো যেগুলো থাকবে সেগুলো অ্যাকর্ডিংলি আমরা ডায়াগনোস করে ট্রিটমেন্ট করব। আর যদি কোনো প্রায়োরিটি এবং ইমার্জেন্সি সাইন কোনোটাই না থাকে, তাহলে আমরা তাকে রুটিনলি ডায়াগনোসিস করে রুটিন ট্রিটমেন্ট করব। এটা হচ্ছে আমার ট্রায়ালস। হ্যাঁ, ঠিক আছে। আমি মোটামুটি, তোমাদের কারো কোনো সমস্যা আছে একজন একটু বলো। আর ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ম্যাম একটু বলো। ম্যাম ওই যে 0 to 2 মান্থের বাচ্চাদেরকে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ম্যাম ওই যে স্কিন পাস্টিউল ছিল ম্যাম, ওটার স্কিন পাস্তুলটা আসলে মানে এটা হচ্ছে অনেকটা আমাদের গায়ে, মানে যদি তুমি দেখো যে পাস মানে স্কিনে যে আমাদের ইয়ে হয় না, বয়েসের মতো বা ফরাঙ্কেলসের মতো যে অ্যাবসেসের ছোট 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 ইয়েগুলো হয়, বয়েস বা বয়েসই বলবো, যে ঘা পাচরা হয় না ছোট বাচ্চাদের ক্ষেত্রে, স্কিন পাস্তুলস ওইগুলোই যদি থাকে, সেটা যদি খুব বেশি পরিমাণ থাকে, তাহলে আমরা ধরে নিই যে ওইখানে যে ব্যাকটেরিয়াল অর্গানিজম গুলো হয় তারা বাচ্চাকে সেপসিস করে দিতে পারে। সাধারণত বড় মানুষদের সেটা হয় না, যে এখানে একটা বা দুটো জায়গায় হচ্ছে সেটা আমরা একটু ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়, কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি বেশি থাকে, যে পিঠে আছে
দুই পায়ের চিপায় মানে মেজর মেজর জায়গাগুলোতে আছে, বড় বড় লার্জ পাস্তুলস হয়ে গেছে, তাহলে ধরতে হবে যে ওর সেপসিস ডেভেলপ করার চান্স থাকে। সেগুলো ক্লিননেসটা মেনটেন করতে হবে, তারপরে তাকে প্রপার অ্যান্টিবায়োটিক দিতে হবে অথবা লোকাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেটা দিয়ে হোক ওইটা মেনটেন করতে হবে। আচ্ছা, তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসটা মনে হয় 16 তারিখে, সেটা কি ARI কিডনি ডিজিজ মনে হয়, তাই না? AGN আর একটা কি জানো, AGN টা আর মনে হয় আর একটা পড়াবো সাথে। ঠিক আছে, কখন পড়াবো আমাকে একটু টাইমটা জানাই দিও। ম্যাম 16 তারিখ হচ্ছে স্ক্যান্টিউরিন, ARF আর AGN। AGN তাহলে কখন তোমাদের এই কোন 3টা থেকে 5টার মধ্যে হলে আমার জন্য সুবিধা হয়, তাহলে আমি তোমাকে তোমার সাথে তো কথা বলো, আমি জানাই দিব তোমাকে কখন নিব। হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ বলো। আচ্ছা, অ্যাকর্ডিং টু IMCI যদি বলে যে কেস হিস্ট্রি প্রেজেন্ট করো, তাহলে কি বইয়ে যেভাবে আছে IMCI বইয়ে যে 0 to 2 month and 2 to 5, 2 month to 5 year এইভাবে লিখে দিব? হ্যাঁ, কোশ্চেনে এই যে উল্লেখ করে দিবে, দুটো একসাথে কখনোই দিবে না, কারণ অনেক বড় হয়ে যাবে। মানে এইটা কি এই বইয়ের অনুযায়ী লিখবে? হ্যাঁ, বইয়ের একদম বইয়ের রুলে আগে জেনারেল ডেঞ্জার সাইন গুলো বলবে, তারপর 4টা মেজর সিম্পটমের অল্প অল্প কিছু, ব্রিটেনে এত বেশি লিখবে না, তবে স্টেপ গুলো ফলো করবে। স্টেপ কখনো যেন স্কিপ না হয়, যেমন জেনারেল ডেঞ্জার সাইনটা আগে দেখতে হবে, তারপরে কাফ এন্ড ডিফিকাল্ট ব্রিদিং, ডায়রিয়া, ফিভার, তারপরে এয়ার প্রবলেম, এই তারপর ইমিউনাইজেশন স্ট্যাটাস, ফিডিং ইয়াগুলো, তাই না? মানে এই যে ইয়াগুলো ফলো হয়, বুঝতে পারছো? যতটুকু লিখো ভিতরে অল্প লিখো বেশি লিখো, কিন্তু হেডলাইন আর স্টেপিং গুলো যেন ঠিক থাকে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি রেখে দিই। থ্যাংক ইউ।